নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বাংলাদেশে ভয়ঙ্কর রকম অস্থির পরিস্থিতি। ঢাকার লাগোয়া বিভিন্ন ক্যান্টনমেন্ট থেকে সেনাদের রাজধানী ঢাকায় নিয়ে আসা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেনা টহল দিচ্ছে এবং বাংলাদেশের অন্যান্য গুরুত্বপূর্ণ বড় শহরে সেনার ভারী বুটের পদধ্বনি শোনা যাচ্ছে। অনেকে বলছেন যে বাংলাদেশে সেনা অভ্যুত্থান সময়ের অপেক্ষা মাত্র। আমি তাদের সঙ্গে সহমত নই। সেনা কোনো অবস্থাতেই বাংলাদেশের শাসনভার নিজেদের হাতে তুলে নেবে না, কারণ সেনা শাসন হলে আন্তর্জাতিক স্তরে বাংলাদেশ সেনাবাহিনীকে নানাবিধ প্রশ্নের মুখোমুখি হতে হবে। তাই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান প্রত্যক্ষভাবে বাংলাদেশের শাসনভার হাতে তুলে নেবেন না বলেই আমার মনে হয়। কিন্তু সেনা তাদের অবস্থানে অবিচল এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর মধ্যে নিজের নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে প্রতিষ্ঠা করেছেন। কি হলো? 11ই মার্চ ওই জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের কনভেনার হাসনাত আব্দুল্লাহ নাকি সেনা ক্যান্টনমেন্টে গিয়েছিলেন, তার সঙ্গে আরো দুজন ছিলেন। সেখানে কয়েকজন শীর্ষস্থানীয় সেনাকর্তার সঙ্গে তাদের কথা হয়। সেনাকর্তারা নাকি হাসনাত আব্দুল্লাহদের বলেন যে দেশে নির্বাচন হবে এবং আওয়ামী লীগ সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং আওয়ামী লীগের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি ছাত্রদের মেনে নিতে সেনা কর্তারা বলেন। এবং হাসনাতের দাবি ফেসবুক পোস্টে, তাও 11ই মার্চের প্রায় দিন দশেক বাদে তিনি ফেসবুক পোস্ট করেছেন, তাতে তিনি দাবি করেছেন যে সেনা কর্তারা বলেছেন যে রিফাইন্ড আওয়ামী লীগ আত্মপ্রকাশ করবে। 3 জনের নাম বলা হয়েছে, তারাই নেতৃত্বে থাকবেন। বাংলাদেশ সংসদের স্পিকার পদত্যাগ করেছেন শিরিন চৌধুরী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভূতপূর্ব মেয়র যুবলীগের সভাপতি তাপস এবং আর একজন সাবেক মন্ত্রী, তারা নাকি শেখ হাসিনার জমানায় যে অনাচার ঘটেছে তার জন্য ক্ষমা চাইবেন এবং শেখ হাসিনাকে পরিত্যাগ করে বঙ্গবন্ধুর নামেই আওয়ামী লীগ চালাবেন। সেনাকর্তাদের এই প্রস্তাবে ছাত্ররা রাজি হয়নি এবং তারা বলেছেন যে কোনো অবস্থাতেই আওয়ামী লীগের পুনর্বাসন তারা মেনে নেবেন না। এটা হচ্ছে ভারতের চক্রান্ত এবং সেই চক্রান্তে তাল মেলাচ্ছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। ঢাকার ক্যান্টনমেন্টকে বাংলাদেশের মানুষ উত্তরপাড়া বলেন। তাই হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলামরা বলছেন যে উত্তরপাড়া ও ভারতের চক্রান্তে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা হচ্ছে, সেই চেষ্টা তারা শেষ রক্তবিন্দু দিয়ে প্রতিহত করবেন। ইউনূসের সঙ্গে সেনাপ্রধানের একটা বৈঠক হয়। সেই বৈঠকের পর ইউনূস কিন্তু বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা তাদের নেই। এদিকে হেফাজতে ইসলাম, হিজবুত তাহরির, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি আওয়ামী লীগের নিষিদ্ধ করার দাবিতে সরব। তাদের বক্তব্য 5ই আগস্টের পর আওয়ামী লীগের পতাকা নিয়ে বাংলাদেশে রাজনীতি করা যাবে না। আওয়ামী লীগের যারা রাজনীতি করতে চান তাদের আওয়ামী লীগের সঙ্গে সংস্রব ত্যাগ করে তাদের দলে যোগ দিতে হবে। মজার বিষয় হলো যে ছাত্ররা এবং তাদের সহযোগী এই ইসলামিক দলগুলো, তাদের অনেকাংশই জঙ্গি, তারা ছাড়া এই অবাস্তব দাবি কিন্তু কেউ করছে না। বিএনপির অবস্থান খুব স্পষ্ট। আওয়ামী লীগের যাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে
তাদের বিচার হোক, কিন্তু আওয়ামী লীগকে কোনো অবস্থাতেই নিষিদ্ধ করা যাবে না। দেখুন, আওয়ামী লীগ খুব খারাপ সময়েও 30% কাছাকাছি ভোট পায় এবং সরকার তৈরি করার জায়গায় আসলে তারা 40-42% ভোট পায়। খুব খারাপ অবস্থাতে যে দলটা দেশের মোট ভোটারের 1/3 সমর্থন পায়, সেই রকম একটা পুরনো রাজনৈতিক দলকে রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে রাখলে, তখন নির্বাচন হলে সেই নির্বাচনের কোনো বৈধতা থাকবে না। আন্তর্জাতিক মহল বৈধতা দেবে না, ভারত বৈধতা দেবে না, সেটা বিএনপিও জানে। বিএনপি মনে করছে নির্বাচন হয়ে গেলে তারা ক্ষমতায় আসবে এবং আওয়ামী লীগ নির্বাচনে দাঁড়ালে শোচনীয়ভাবে হারবে। বিএনপি চাইছে আওয়ামী লীগের অংশগ্রহণ হোক নির্বাচনে, সেই নির্বাচনে আওয়ামী লীগ, জামাত, ছাত্রদের হারিয়ে তারা ক্ষমতা দখল করবে। তুলসী গাবার্ড ভারতে থাকাকালীন যেভাবে বাংলাদেশের জঙ্গি আস্ফালনের বিরুদ্ধে সরব হয়েছিলেন এবং বলেছিলেন যে ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত উদ্বিগ্ন, র্যাডিক্যাল ইসলাম পৃথিবীর বিভিন্ন দেশে সংঘবদ্ধ হচ্ছে, কোথাও বাংলাদেশে, কখনো সিরিয়ায়, কখনো ফিলিস্তিনিতে, কখনো পাকিস্তানে এই র্যাডিক্যাল ইসলাম খিলাফত প্রতিষ্ঠা করতে চায়। সারা বিশ্বের নিরাপত্তা শান্তির পক্ষে তারা অন্তরায়। এবং বাংলাদেশ যেভাবে নিষিদ্ধ জঙ্গি সংগঠনকে আশকারা দিচ্ছে, নিষিদ্ধ জঙ্গি সংগঠন যেভাবে অন্তর্বর্তী সরকারের পূর্ণ মদতে খিলাফতের দাবিতে পদযাত্রা করছে, মিছিল করছে, সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলছে, একটা জিনিস সবার কাছে স্পষ্ট, এই অন্তর্বর্তী সরকারের প্রত্যক্ষ মদতে এই নিষিদ্ধ জঙ্গি সংগঠন বাংলাদেশের বুকে কাজ চালাচ্ছে। এই নিষিদ্ধ সংগঠনগুলোই আবার, আর র্যাডিক্যাল ইসলামিক দলগুলোই আবার এই ছাত্রদের মনিব। আরো কয়েকজন আছেন, যেমন একজন ব্রাহ্মণ পীর যিনি ওষুধ কেলেঙ্কারিতে জড়িয়ে ঢাকা ছেড়েছিলেন। তিনি ইউরোপের একটি দেশ থেকে প্রতিনিয়ত বাংলাদেশের মানুষকে খেপিয়ে চলছেন, ভারতের বিরুদ্ধে খেপাচ্ছেন, সেনা প্রধানের বিরুদ্ধে খেপাচ্ছেন। আরেকজন আছেন, তার নাম হচ্ছেন ফরহাদ মাজাহার। এই ফরহাদ মাজাহার একসময় আগুন খেকো বিপ্লবী ছিলেন। 60-এর দশকের গোড়ায় যখন পশ্চিমবঙ্গে নকশাল আন্দোলন মাথা চাড়া দেয়, তখন নকশাল আন্দোলনের যারা শীর্ষ নেতৃত্ব ছিলেন তাদের সঙ্গে এই ফরহাদ মাজাহারের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। নকশাল আন্দোলনে উদ্বুদ্ধ হয়ে 91 সালে এই ফরহাদ মাজাহার বাংলাদেশে আনসার বিদ্রোহ উস্কে দেন। সফল হননি, জেলে গিয়েছিলেন, দেশ ছাড়েন, আমেরিকায় ছিলেন, ফিরে আসেন। এই ফরহাদ মাজাহার আগুন খেকো বিপ্লবী থেকে ইসলামী ধর্মগুরুতে রূপান্তরিত হন। যে ফরহাদ মাজাহার একসময় ধর্মনিরপেক্ষতা, শোষণহীন সমাজের কথা বলতেন, তিনি এখন ধর্মনিরপেক্ষতাকে গলায় পেঁচানো বিষধর সাপের সঙ্গে তুলনা করেন। এই ফরহাদ মাজাহার ওষুধ কেলেঙ্কারিতে অভিযুক্ত ব্রাহ্মণ পীর, আরো 2-3 জন আছেন, এবং ওই জঙ্গিদের ধর্মপিতা আসিফ নজরুল, এরা ছাত্রদের নাচাচ্ছেন নিজেদের এজেন্ডাকে ফুলফিল করতে। সেই জন্য সমাজ মাধ্যমে সেনা প্রধানকে টার্গেট করে প্রচার করা হচ্ছে। ছাত্ররা সেনাবাহিনীকে শত্রু ঠাউরে কার্যত সম্মুখ সমরে নেমেছেন। সেনা কনভয়ে হামলার ডাক দেওয়া হচ্ছে এবং ওয়াকারুজ্জামানকে গদিচ্যুত করার আহ্বান জানানো হচ্ছে। এখন প্রশ্ন হলো, সেনাবাহিনীর মধ্যে ওয়াকারুজ্জামানকে পদ থেকে সরানোর চক্রান্ত হয়েছিল। তাতে অন্যতম নাটের গুরু ছিলেন লেফটেন্যান্ট কর্নেল ফৈজুর রহমান, যিনি জামাত এবং আইএসআই এর ঘনিষ্ঠ। এই যে আমাদের প্রজাতন্ত্র দিবসে ভারতীয় দূতাবাসের অনুষ্ঠানে এই লোকটিকে ডাকা হয়নি, সম্প্রতি তিনি ইসলামাবাদে যান, সেনাকর্তাদের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানে। তারপরেই আইএসআই ডিজি পাকিস্তানে আসে। এই
ফৈজুর রহমান ওয়াকারুজ্জামানকে পদ থেকে হটানোর জন্য ষড়যন্ত্র করেছিলেন এবং এখনো করছেন, তবে তিনি কার্যত নজরবন্দি অবস্থায় আছেন। আর ইকবাল করিম ভুঁইয়া, যিনি প্রাক্তন সেনাকর্তা ছিলেন, সেনা প্রধান ছিলেন, এরকম গুটি কয়েক লোক ওয়াকারুজ্জামানের বিপক্ষে আছেন এবং এরা আবার ওই ছাত্রদের এবং ইসলামিক জঙ্গিদের সমর্থন করছেন। কিন্তু ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর উপর মোটামুটি পূর্ণ নিয়ন্ত্রণ এখনো পর্যন্ত বজায় রেখেছেন। দেখুন, আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না, সেই নির্বাচন বৈধতা পাবে না। এত ভয় কিসের আওয়ামী লীগকে? আওয়ামী লীগ যদি স্বৈরাচারের দোষর হয়, তারা যদি মানবতার বিরুদ্ধে অপরাধে অভিযুক্ত হয়, দেশের মানুষ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের কবর রচনা করবেন। সুস্থ নিরপেক্ষ অবাধ নির্বাচন হলে মানুষ ভোট দিয়ে যদি আওয়ামী লীগকে নির্বাচনে পাঠিয়ে দেয়, তাহলে আওয়ামী লীগ আর কোনোদিন ঘুরে দাঁড়াতে পারবে না। ছাত্রদের জনগণের রায় নিতে এত ভয় কেন? ভয় একটাই কারণে, তারা জানে নির্বাচনে তাদের জন্য শোচনীয় ফলাফল অপেক্ষা করে আছে। জামাতের জন্য এবং অন্য ইসলামিক দলগুলো এবং ছাত্ররা যদি জোট বেঁধে জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, তাহলে মোট ভোটের 15% বেশি তারা পাবে না। শোচনীয় ফল করবে জাতীয় নাগরিক পার্টি, এটা ছাত্ররা জানে। তাই যেন তেন প্রকারণে নির্বাচন পিছিয়ে দেওয়া, কখনো গণপরিষদের নির্বাচন করতে হবে, কখনো দ্বিতীয় রিপাবলিক তৈরি করতে হবে, কখনো সংবিধান বদল করতে হবে, শেখ হাসিনাকে ফাঁসি কাটে না চলালে নির্বাচন কথাই যেন বাংলাদেশের মানুষ মুখে আনে না। এইসব তারা বলছিলেন, চমকাচ্ছিলেন, ধমকাচ্ছিলেন। এখন সেনাবাহিনী এদেরকে বলে দিয়েছে এনাফ ইজ এনাফ, হয় যা বলছি শোনো, নইলে তথাকথিত আয়না ঘরেও তোমাদের চালান করে দেব। এই ছাত্রদের যেন স্পেয়ার না করা হয়। অল্প বয়স বলে এদেরকে কিন্তু ক্ষমা করার কোনো ব্যাপার নেই। এরা কিন্তু জঙ্গি, ভারতীয় উপমহাদেশের শান্তি, সুস্থিতি, সম্প্রীতির পক্ষে বিপজ্জনক এই শক্তি। এদের মধ্যে হিজবুত তাহরিরের লোকজন আছে। মাহফুজ তো হিজবুত তাহরিরের লোক, ইউনূসের অন্যতম প্রধান সহকারী। অতএব আমার ধারণা বাংলাদেশের সাধারণ মানুষের একটা বড় অংশ সেনাবাহিনীর এই ভূমিকাকে সমর্থন করবে। ইতিমধ্যেই ঢাকার রাজপথে মিছিল বেরিয়ে গেছে সেনা শাসন চাই বলে। জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও। রাইট চয়েস, রাইট ডিসিশন। এই ছাত্ররূপী জঙ্গিরা যখন ওয়াকারুজ্জামানের মুন্ডপাত করছে, সেনা কনভয়ে হামলার ডাক দিচ্ছে, জঙ্গিরা তো সেনা ক্যান্টনমেন্টে প্রায় ঢুকে পড়েছিল মিছিল দিয়ে, তখন বাংলাদেশের কিছু মানুষ তারা বলছেন সেনা শাসন চাই। একটা জিনিস লক্ষ্য করবেন, শীতঘুম কাটিয়ে বাংলাদেশের অনেক রাজনীতিবিদ, তারা যে আওয়ামী লীগের খুব একটা সিম্পাথাইজার নয়, কিন্তু তারা জঙ্গিবাদের বিরুদ্ধে। কিছু সাংবাদিক সোচ্চার হচ্ছেন, দেশের মাটি থেকে সোচ্চার হচ্ছেন, ইউনূসের মুন্ডপাত করছেন। ছাত্রদের রাজনীতির প্রকৃত চেহারাটা এবং তারা যে একটা অপশক্তি, কালো শক্তির প্রতীক, সেটা কিন্তু খোলাখুলি জানাচ্ছেন। অর্থাৎ তারাও এবার মুখ খুলছেন। নিশ্চয়ই কোনো একটা জায়গা থেকে তারা সবুজ সংকেত পেয়েছেন যে এবার সময় এসেছে এই অনাচার অবিচারের বিরুদ্ধে মুখ খোলা। তারা কিন্তু মুখটা খুলছেন। এবং তুলসী গাওয়ার ভারত ছাড়ার পরেই সেনা প্রধানের চলে যাওয়া ইউনূসের কাছে এবং সেখানে দর্তহীন ভাষায় জানিয়ে দেওয়া নির্বাচন করতে হবে, খুব তাড়াতাড়ি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে এবং আওয়ামী লীগ সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। ইউনূস কিন্তু আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে একেবারেই বিরোধী। কিন্তু ঠেলার নাম বাবাজি ইউনূস বুঝেছে যে এই সেনা প্রধান যে কথাগুলো বলছেন, তিনি শুধু একা বলছেন না, আন্তর্জাতিক মহলের সমর্থন আছে সেনা প্রধানের দিকে। কেউ যেন না ভাবেন যে সেনা প্রধান একাই লড়াইটা করছেন।
বহু গণতান্ত্রিক শক্তি সেনাপ্রধানের পাশে আছে এবং সেনাপ্রধান স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ক্ষমতা দখলের লক্ষ্য নেই সেনাপ্রধানের, তার সেই অ্যাম্বিশনও নেই। যা হয়েছে সেটাকে তিনি বলেছেন উই হ্যাড এনাফ, ইট শুড কাম টু অ্যান এন্ড। এই মাৎসর ন্যায়, এই ফাংশনাল অ্যানার্কি চলতে পারে না। এই জঙ্গিবাদ যেভাবে মাথাচাড়া দিয়েছে বাংলাদেশে, সেনাকর্তারাও প্রমাদ গুনছেন এবং বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু সেনাবাহিনীর পাশে আছে। সেনা শাসন চাই বলে ঢাকার রাজপথে মিছিল এমনি এমনি বেরোয়নি, অর্থাৎ সম্মুখ সমর শুরু হয়ে গেছে। এই যে তথাকথিত ছাত্ররূপী এই জঙ্গিরা, মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত মস্তিষ্কবর্তী ঘৃণা, এদের পরিণতি কিন্তু খুব করুণ হবে। খুব বাড়াবাড়ি করলে সেনা প্রথমে এদেরকে ভালোভাবে বলবে যে সুধার যাও। যদি তারা সেনা বিরোধী হুঙ্কার ছাড়তে থাকেন, তবে ওই তথাকথিত আয়না ঘরেই এদের চালান করা হবে। কোনো দয়া এদের প্রতি দেখানো উচিত নয়। এরা একটা অপশক্তি, এরা একটা কালো শক্তি, এরা জঙ্গিবাদের সমর্থক। এরা বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চায়, বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন করে এটা পাকিস্তানের কলোনিতে পরিণত করতে চায়, মুক্তিযুদ্ধের চেতনাকে ধূলিসাৎ করে দিতে চায়। এদের কাছে ৭১ সালের গুরুত্ব নেই। এরা ৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধকে মানে না। এরা তাই জুলাই অগাস্ট গণ অভ্যুত্থানকেই বলছে স্বাধীনতা। এই অপশক্তি কালো শক্তির বিরুদ্ধে বাংলাদেশের মানুষের একটা বড় অংশ এবার কিন্তু নামবেন এবং সেনা তাদের অভয় দিচ্ছে। আমরা গণতান্ত্রিক দেশে থাকি, আমরা কখনো সেনা শাসন চাই না। আর আমাদের এই বিশাল দেশে সেনাবাহিনী কখনোই এইসব রাজনৈতিক ব্যাপারে হস্তক্ষেপ করেনি। ভারতবর্ষে সরকার এসছে, পরিবর্তন হয়েছে, ভেঙে গেছে মাঝে সরকার, জরুরি অবস্থা হয়েছে, কোয়ালিশন পলিটিক্স হয়েছে, অস্থিরতা হয়েছে, বহিঃশত্রু চ্যালেঞ্জের মুখে আমরা বলেছি। কখনো সেনাবাহিনী ক্ষমতা দখল করেনি। পলিটিক্যাল লিডারশিপ দেশ চালিয়েছে, সেনাবাহিনী তার কাজই করেছে, তারা ক্যান্টনমেন্টেই থাকে। সেনা আমাদের কাছে অসম্ভব গর্বের এবং সম্মানের। আর বাংলাদেশে দেখুন, এই জঙ্গিরা সেনা প্রধানের মুন্ডপাত করছে, সেনা কনভয়ে হামলার হুমকি দিচ্ছে, জঙ্গিরা সেনা ক্যান্টনমেন্টে ঢুকে যাচ্ছে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে বেরোনোর উপায় কি? একমাত্র উপায় হচ্ছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এবং যারা বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করছে, তাতে বিদেশে থাকা কিছু লোক, দেশের মাটিতে থাকা কিছু হতবীর্য এবং কি বলবো আর কি, এককালের বিপ্লবী, এখন ধর্মগুরু, আরো কিছু লোক যাদের ব্যক্তিগত এজেন্ডা ফুলফিল করতে চাইছে এই অস্থির পরিস্থিতির সুযোগ নিয়ে, তাদের বিরুদ্ধেও সেনাবাহিনীকে কঠোর ব্যবস্থা নিতে হবে। এই লোকগুলোকে আশকারা দিলে এরা কিন্তু বাংলাদেশে গৃহযুদ্ধ বাড়িয়ে ছাড়বে। আপনার মনে আছে মাহফুজ আলম সমাজ মাধ্যমে পোস্ট করেছিলেন যে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ হবে? পরিকল্পনাটা কিন্তু এটাই ছিল, গৃহযুদ্ধ, সশস্ত্র সংগ্রাম। একদিকে জঙ্গি জেহাদিরা যারা বাংলাদেশের স্বাধীনতা, অস্তিত্ব, মুক্তিযুদ্ধ, ধর্মনিরপেক্ষ চেতনাকে মুছে দিতে চায়, আর একদিকে স্বাধীনতার পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং দেশপ্রেমিক সেনাবাহিনী। এই লড়াই হবে কুরুক্ষেত্রের লড়াই। এই লড়াই অবশ্যম্ভাবী এবং এই লড়াইয়ে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি জিতবে এবং সেনাবাহিনীকে এই ক্রান্তিকালে গঠনমূলক ভূমিকা নিতে হবে। কোনো চাপের মুখে তাদের যেন নতি স্বীকার করতে না হয়।
জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় সেনাবাহিনী কি বলেছিল, যে দেশের মানুষের বিরুদ্ধে চালা যাবেন না এবং বিক্ষোভকারীদের তারা গুলি চালাবেন না। সেনা হাত গুটিয়ে নিয়েছিল। এখন সেনা বুঝতে পারছে দেশের মানুষ এই ছাত্ররূপী জঙ্গিদের বিরুদ্ধে, এবং ছাত্ররা আশকারা পেতে পেতে আইন মানবে না, নিয়ম মানবে না, সবকিছু বদল করে তারা ইসলামিক খিলাফত প্রতিষ্ঠা করবে এবং তাদের মদতদাতারা আড়াল থেকে কলকাঠি নেড়ে নিজেদের ব্যক্তিগত এজেন্ডা ফুলফিল করতে চাইছে। তাই সেনাবাহিনী এখন দেশের মানুষের পক্ষে দাঁড়িয়েছে। জুলাই আগস্টে তারা বলেছিলেন যে আমরা দেশের মানুষের বিপক্ষে যাব না, তাই তারা আন্দোলনকারীদের উপর বল প্রয়োগ করেনি। আবার এই সেনাবাহিনী শেখ হাসিনাকে সেফ প্যাসেজ দিয়ে ভারতে পাঠিয়েছিল। হাসিনা সেনাবাহিনীর বিমানে এসেছিল, ভারতের সঙ্গে নিরন্তর যোগাযোগ রেখে ওয়াকারুজ্জামান হাসিনাকে নিরাপদে বাংলাদেশের মাটি থেকে ভারতের মাটিতে নিয়ে এসেছিলেন। তাই আজ সেনাবাহিনী বুঝছে যে সাধারণ মানুষ এই ছাত্রদের বিপক্ষে, এই জঙ্গিবাদের বিপক্ষে। তাই সেনাবাহিনী তাদের অবস্থান স্পষ্ট করেছে এবং অবশ্যই বিশ্বের বড় বড় শক্তির সেনাবাহিনীর পিছনে আছে, আমেরিকা আছে, ভারত আছে, কোনো সন্দেহ নেই। এটা নিয়ে কোনো ঢাকঢাক গুড়গুড়ের ব্যাপার নেই। আমরা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাই, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা থাকবেন এবং সেনা যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলা করতে না পারে, তাহলে বাংলাদেশের সেনার পাশাপাশি আন্তর্জাতিক সেনাবাহিনীও মোতায়েন হবে, যাতে প্রত্যেক বাংলাদেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার নির্ভয়ে প্রয়োগ করতে পারে। সেই নির্বাচনের ফলাফল ঘোষণার পর যে সরকার আসবে, সেটা তো গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার, সেই সরকারকে আমরা পূর্ণ সহযোগিতা করব, পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করব। অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ চালানো গোছের সম্পর্কই আছে। পূর্ণ কূটনৈতিক সম্পর্ক তখনই হবে যখন নির্বাচনের মাধ্যমে একটা সরকার হবে। সেই নির্বাচনে আওয়ামী লীগ যদি পর্যুদস্ত হয়ে যাবে, অন্য দল আসবে ক্ষমতায়, আমাদের সঙ্গে সম্পর্ক থাকবে। কিন্তু আওয়ামী লীগকে বাদ দিয়ে দেশের মোট ভোটারের 1/3 অধিকার কেড়ে নিয়ে যে নির্বাচন হয়, সেই নির্বাচনকে স্বীকৃতি দেওয়ার কোনো প্রশ্ন নেই। সেনাপ্রধান আন্তর্জাতিক মতকে গুরুত্ব দিয়ে নিজের অবস্থান ঠিক করেছেন, এখনো পর্যন্ত নিজের অবস্থানে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছেন। এবং এটাও বলে দিই, এই ছাত্ররূপী জঙ্গিরা যদি বাড়াবাড়ি করে, তাহলে তাদের পরিণতি অত্যন্ত করুণ হবে। এ কথাটা তারা যেন বুঝে নেয়।